ভারতের সঙ্গে বিএনপি বা সরকারের এখন সম্পর্কের গতিপথটা কি? আচ্ছা, আমি এর আগে একটু ভাই তো অনেক সুন্দর কথাবার্তা বলছেন, অনেক দুজন বিজ্ঞ আলোচক খুব ভালো কথা বলছেন। তা আমি আমার দৃষ্টিতে যেহেতু প্রথম সংসদে গিয়েছি, 14তে হয়তোবা ইলেকশন করতে পারিনি, কারণ মনোনয়ন দেওয়া হয়নি তখন। নির্বাচনের আগেই আমরা যাইনি, সরি 18তে আমি দাঁড়িয়েছিলাম, মনোনয়ন পেয়েছিলাম, কিন্তু দিনে রাতে নিয়ে গেছে। 24-এ তো আমরা মানে ওনারাই নিজেরা করলো, আমাদেরকে দূরে রাখলো, আওয়ামী লীগ নিজেরাই নির্বাচন করলো। তো যেহেতু এবার 2026-এ মনোনয়ন পেয়ে প্রায় লক্ষ ভোট বেশি পেয়ে জান্নাত বিক্রেতাদের কাছ থেকে বেশি পেয়ে কিন্তু আমি পাশ করেছি ইনশাল্লাহ। সেই জন্য আমি আমার দেশের বা আমার এলাকার জনগণকে আমি ধন্যবাদ জানাই যে তারা এত কষ্ট করছে। যেখানে আমার দলের বিদ্রোহী 6 জন একটা আলাদা প্রার্থী দিয়েছিল, তারপর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার এলাকার লোকজন প্রায় লক্ষ ভোট বেশি দিয়েছে। ওই জান্নাত বিক্রি করেও তারা আমাকে আটকাতে পারেনি, কারণ আল্লাহ আমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছেন মনে হয়, সেটাই মনে করছি। যাই হোক, আমি কথাটা এখানে বললাম, কারণ জান্নাত বিক্রি যাতে আর বারবার না আসে, এই পৃথিবীতে মনে হয় আর জান্নাত বিক্রি আসবে না। একটা জিনিস লক্ষ্য করেন, প্রথম সংসদে গিয়েছিলাম, গিয়ে কিন্তু প্রথম বসার পরে কিন্তু মনের মধ্য থেকে অনেকগুলো মানে অনুমতি আসলো যে এখানে বসতে কতটা বছর চলে গেল, কি করলাম, কি হলো। আবার যখন আমি সংসদ চলছে খুব ভালো, প্রেসিডেন্ট বক্তব্য দিতে আসছেন এবং জাতীয় সঙ্গীত বাজনা শুরু হলো, জাতীয় সঙ্গীতের সময় ওনারা বসে আছেন, আপনি দেখবেন টিভিতে। জাতীয় সঙ্গীত যখন বাজানো হয় আমরা কিন্তু সবাই চুপ হয়ে যাই, অ্যাটলিস্ট চুপ হয়ে সম্মানটুকু করি। তাদের কি দাঁড়ানোর কথা ছিল? অবশ্যই তাদের দাঁড়ানোর কথা না, কারণ তারা তো রাজনৈতিক ইতিহাস, তারা তো জাতীয় সঙ্গীতের পক্ষে না, জাতীয় সঙ্গীতের পক্ষে না, তারা ওটাই প্রচারিত হচ্ছে। আপনি দেখবেন টিভিতে যে আমাদের স্পিকারের পিছনে একজন ইনচার্জ, সিকিউরিটি ইনচার্জ, সে বারবার হাতে ইঙ্গিত দিচ্ছে দাঁড়ানোর জন্য, আমাদের মহাসচিব ইঙ্গিত দিচ্ছে এবং প্রাইম মিনিস্টার নিজেও ইঙ্গিত দিচ্ছে দাঁড়ানোর জন্য, তা ওনারা দাঁড়াচ্ছেন। একটা কথা হলো কি, আপনার আলোচনা হবে, সবই হবে, যে কথাটা ভাই বলছিলেন, আর সবে বলছে যে উপদেষ্টা হওয়ার জন্য আপনি শপথ দিতে পারছেন তার হাত থেকে, তার প্রেসিডেন্টের কাছ থেকে আপনি শপথ নিতে পারছেন, অথচ আজকে বক্তব্যের জন্য আপনি আপনাদের জাতীয় সঙ্গীতকে অবমাননা করলেন, তাই না? তা এইটা আমার কাছে খুবই খারাপ লাগলো। এই জাতীয় সংসদের প্রথম দিনে এসে এরকম একটা কাজ করবে আমরা জানি, কারণ ওনারা কখনো 71-কে সম্মান করেননি, করছেন 24-এ, কিন্তু 24-এর ফসল তারা ভুক্তভোগী না, তারা সুবিধাভোগী। তো এই জন্য আমি মনে করি যে বিএনপি যে আঙ্গিকে যাচ্ছে, বর্তমানে বিএনপি আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমানের নেতৃত্বে এবং তার ফ্যামিলি মেম্বার যারা আছেন, ওনারা প্রত্যেকে স্থায়ী কমিটির সদস্য, মন্ত্রী পরিষদ সবাই মিলে যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, অত্যন্ত যুগোপযোগী সিদ্ধান্ত নিচ্ছেন। এই যুগোপযোগী সিদ্ধান্ত কিন্তু আজকে আমাদেরকে কখনো খারাপ দিকে দিচ্ছে না। কাজে এই জুলাই সনদের ব্যাপারেও কিন্তু এরকম একটা সুন্দর সিদ্ধান্ত আসবে এবং আস্তে আস্তে সেটা আলোচনা সাপেক্ষে হয়তো সংসদ থেকে বেরিয়ে আসতে পারে, আলোচনা টেবিলও হতে পারে, হয়ে যাবে, সেটা নিয়ে কোনো অসমাপ্ত থাকবে না বলে আমি মনে করি। তার ভারতের সাথে যে সম্পর্ক কথাটা বললেন, আসলে একটা জিনিস মনে রাখবেন, আমি আপনাকে বলি, পার্শ্ববর্তী রাষ্ট্র সবার সাথে আমাদের সম্পর্ক রাখা উচিত আমি মনে করি। আমি অ্যাজ এ বিজনেসম্যান বলবো, আমি অ্যাজ এ পলিটিশিয়ান হিসেবে বলবো, আমার দেশে ব্যবসা বাণিজ্য উন্নয়ন করার জন্য, ব্যবসাটাকে ধরে রাখার জন্য বিশেষ করে আমাদের এটা দরকার। কারণ ভারত একটা বিশাল বড় দেশ এবং তারা যে ব্যবসা বাণিজ্যগুলি করে এবং বহির্বিশ্বের সাথে, তাদের সাথে আমাদের অনেক ব্যবসা জড়িত, অনেক স্পিনিং ইন্ডাস্ট্রি, সমস্ত কিছু ভারতের সাথে জড়িত, সুতা এবং তোলা, যার ধরুন নাকি কিন্তু দেখেন আমাদের স্পিনিং ইন্ডাস্ট্রি অনেক মার খেয়ে যাচ্ছে, তাই না? এই জন্য এগুলোর মধ্যে একটা বৈষম্য রেখে একটা ব্যালেন্সিং দরকার আছে। এছাড়াও আরো প্রসেস ইন্ডাস্ট্রিজ বলেন, কেমিক্যাল ইন্ডাস্ট্রি বলেন, সমস্ত কিছুতেই ভারতের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য আছে। আমাদের চাল, ডাল, আলু, পেঁয়াজ, মরিচ, যাই কিছু বলেন, সব দিক দিয়ে, তেলের দিক দিয়েও। তো আমি মনে করি যে এখানে সম্পর্ক ভালো থাকলে আমার সমস্যাটা কোথায়? আমরা সম্পর্ক না রেখে যদি আমরা নিজের স্বয়ংসম্পূর্ণ থাকতাম তাহলে কিন্তু আমরা পারতাম। আমরা কিন্তু এখনো স্বয়ংসম্পূর্ণ হতে পারিনি। যারা আজকে কথা বলে বেশি তারা দেখেন তো কয়টা টাকা কামাই করতে পারছে, কয়টা প্রতিষ্ঠান দাঁড় করতে পারছে, কয়টা শ্রমিক কর্মসংস্থান করতে পেরেছে, বরঞ্চ উপদেষ্টা হয়ে কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছে, যেটা কিন্তু আমাদের মতো। এই জায়গাটাতে একটু আসি, সেটি হচ্ছে আজকে বিজেপি কার্ডের বরাদ্দ নিয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মাদাতি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিপ্লবের সঙ্গে একই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান মুঠোফোনের একটি কথোপকথন অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি এখন ভাইরাল একটি বিষয় এবং
তিনি হচ্ছেন শামসুজ্জামান হচ্ছে লালমনিরহাট 2 আসনের সদস্য, রকুনউদ্দিনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ছিলেন। তিনি কথোপকথনে বিজেপি কার্ডের বরাদ্দ নিয়ে কথা বলেছেন এবং তখন তিনি বলেছেন যে এমপি সাহেবের 30% বুঝাইয়া দিয়েছেন বিজেপি কার্ড নিয়ে। এখনই যদি সরকারের আজকে 1 মাস 1 দিন হলো এই ধরনের কথা শুনতে হয়, আপনার বিষয়টিকে বিব্রত কিনা? আপনি বিজেপি কার্ড সম্বন্ধে আপনার একটু আইডিয়া নিতে হবে আগে, যে আমার এলাকাও আমি কিন্তু 18,000 বিজেপি কার্ড দিয়েছি। আমি বলি আমার সিস্টেমটা আমি কি করেছি, আমি তৃণমূল থেকে কিন্তু আমি গরিবদেরকে বের করে নিয়ে এসেছি, প্রকৃত গরিবকে বের করে নিয়ে এসে আমি একটা চার্ট তৈরি করে। এই ক্ষেত্রে এমপি সাহেবের 30% কেন লাগবে? না, এখানে একটা কথা আছে, আমি বলি এক এক জায়গায় এক একভাবে সেটাকে বন্টন করে। কারণ কি, এখানে রেজলিউশন করবে কারা? মেম্বার এবং চেয়ারম্যানরা। কথাটা খেয়াল করেন, মেম্বার এবং চেয়ারম্যানরা রেজলিউশন করবে। ধরেন এমপি সাহেব যদি প্রকৃত গরিবদেরকে লিস্ট করে নিয়ে আসে, তা মেম্বাররা বাধা দিচ্ছে কেন? কারণ মেম্বারদেরও তো নির্বাচিত হয়ে আসছে, তাদের কিছু লোক আছে, তাদেরকে দিতে হবে। আবার চেয়ারম্যান সাহেব বলেন আমারও তো কিছু লোক আছে, দিতে হবে। যার ধরুন এখানে এমপি সাহেব বলবো আমারও তো কিছু লোক আছে, তাদেরকে দিতে হবে। এটা কিন্তু এমপি সাহেব নিজে নিচ্ছেন না, এরা প্রত্যেকে ভাগ করে নিচ্ছে তার লোকগুলোকে দেওয়ার জন্য। দেওয়ার পরে কিন্তু আবার একটা লিস্ট হবে কারা কারা পেয়েছে, তাদের নাম, টেলিফোন নাম্বার, আইডি কার্ড সহ আবার কিন্তু একটা ফিডব্যাক আসবে। এটা কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব কিন্তু ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন যে প্রধানমন্ত্রী ত্রাণ ভান্ডার থেকে যে বিজিএফ গেছে সেটা কিন্তু কাকে দেওয়া হয়েছে টেলিফোন নাম্বার সহ কিন্তু আবার চলে আসবে। এখানে এমপি সাহেব যে নিজে নিয়ে ভোগ করবেন সেটা বোঝাচ্ছে না, বোঝাচ্ছে তারও তো কিছু লোক আছে। এখন আপনি মনে করেন আপনি আমি শেষ করি এই লাইনটা নিয়ে আমি কাজ করছি। তো মেম্বার চেয়ারম্যানকে আপনি দিয়ে দিলেন, মেম্বার কোনোটা আওয়ামী লীগ, চেয়ারম্যান কোনটা আওয়ামী লীগ, সে তখন তার লোককে দেবে। তখন এমপি যে আছে তার কিছু লোক আছে, সে তাকে কিভাবে দেবে? এই জন্য বিভিন্ন জায়গায় এটা করে কি, আচ্ছা মেম্বাররা দিয়ে 30% নেন, চেয়ারম্যান 30% নেন, আর 40% আপনারা এমপিরা নেন, নিয়ে কিন্তু এই বিতরণটা সঠিক হচ্ছে কিনা, গরিব পাচ্ছে কিনা সেটা দেখেন। যেন আমার এলাকায় আমি কি করেছি, আমি আমার লোক দিয়ে একটা নিউট্রাল একটা বডি তৈরি করে লিস্ট তৈরি করছি। তারপরে বলছে মেম্বাররা আমাকে দিতে হবে 30%, কেন? আমার লোক আছে না, অথচ তার লোকই কিন্তু এই লিস্টের ভিতরে আছে।